ওয়েলকাম টু জিপিট একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের আজকের আমি 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো 16 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্রমিক সমানুপাতি দিয়ে বি এর প্রকাশ করো। বি এর মান কী হবে? আমরা যদি ক্রমিক সমানুপাতি বি এর মান বের করি সেক্ষেত্রে হবে, তাহলে এক্ষেত্রে হবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার সমানুপাতি বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, বা তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু আর বি স্কোয়ার বাই কি হচ্ছে সি স্কোয়ার, বা বি স্কোয়ার গুণ করবো, অর্থাৎ বি স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে এ স্কোয়ার সি স্কোয়ার হবে, বা বি স্কোয়ার যদি গুণ করি সেক্ষেত্রে হবে, তাহলে বি কমন নিলে পাওয়ার পর যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি যে বি স্কোয়ারের হোল স্কোয়ার, বি স্কোয়ারের হোল স্কোয়ার হলে কী হবে, এখানে কী হবে এ স্কোয়ার সি স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়ালস টু রুটটা বর্গটা এদিকে এলে রুট হয়ে যাবে রুট এ স্কোয়ার সি স্কোয়ার, আর রুট এ স্কোয়ার সি স্কোয়ার মানে কি এসি, বা বি ইকুয়ালস টু কত হবে রুট এসি। বুঝেছো? রুট এসি কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? রুট এসি, দেখি রুট এসি, অপশন নম্বর বিটা সঠিক উত্তর হবে। বুঝেছে? রুট এসি। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, দুয়ের দিকের প্রশ্ন, এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু 3 হলে 12x স্কোয়ার প্লাস 12xy প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? বলেছে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 3 হলে 12x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। চলো এর মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমরা মানগুলো পেয়েছি কি, এক্স এর মান হচ্ছে সমান 1, ওয়াই এর মান হচ্ছে সমান কত হচ্ছে 3। তাহলে আমাদের প্রশ্ন থাকছে কি না, 12x স্কোয়ার প্লাস 2xy প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 12x স্কোয়ার, অর্থাৎ 12 ইন্টু ওয়ানের বর্গ প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার সমান একের বর্গ মানে এক হয় 12, একে 12 হচ্ছে প্লাস 3 দুগুণে 6 হচ্ছে প্লাস 3 3 9, আর 6 2 18, 9 8 17, অর্থাৎ 27। 27 উত্তর হবে তোমাদের। চলো কি কোন অপশানটা সঠিক উত্তর হবে? 27, অপশন নম্বর সিটা। চলো পরের অপশন কি বলেছে, 3 থেকে রম্বস হলো একটি বিশেষ ধরনের, কি বলতো? রম্বস হলো একটি বিশেষ ধরনের হচ্ছে সামান্তরিক। রম্বস হলো একটি বিশেষ ধরনের কি হচ্ছে সামান্তরিক। রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। বুঝেছ? 4 প্রশ্ন দেখো, রুট রুট 25 মাইনাস রুট 36 যুক্ত রুট 81 মাইনাস রুট 16 এর মানটা কত হবে? তাহলে রুট 25 বলা আছে, রুট 25 মানে আমরা জানি কি যে এদিকে হচ্ছে রুট 25 মানে কি 5, 25-এর বর্গমূল 5 হচ্ছে, আর 36-এর বর্গমূল 6 হচ্ছে, আর প্লাস 81-এর বর্গমূল 9 হচ্ছে, আর মাইনাস 16-এর বর্গমূল হচ্ছে 4 সমান। এবার আমরা প্রথমে কী করবো, যোগ দেখতে পাচ্ছি আমরা যোগগুলো করলে 9 5 কত হচ্ছে 14, আর মাইনাস মাইনাস কত হচ্ছে প্লাস, অর্থাৎ 10 মাইনাস 10 সমান কত হচ্ছে সমান হচ্ছে তোমাদের 4 হচ্ছে। তাহলে 4 উত্তর হবে। এখানে কোন অপশানটা সঠিক উত্তর হবে? অপশান নম্বর বিটা সঠিক উত্তর হবে 4 হবে। পর প্রশ্ন দেখো, 5 থেকে প্রশ্ন, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর উৎপাদকগুলি সমষ্টি কত হবে? এর উৎপাদকগুলির সমষ্টি কত হবে? উৎপাদকগুলির সমষ্টি, তাহলে এর উৎপাদক পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদক কী হবে? যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদক কী হবে? সমান পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এদের যোগফল কী হবে? তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ সমান পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ কেটে দাও, কত হবে 2p। অ্যান্সার কত হবে? 2p হবে। চলো পরবর্তী দেখি, পরবর্তী দেখো 6 থেকে 2p কোনটা আছে? 2p এই তো অপশন নম্বর সি সঠিক উত্তর। চলো 6 থেকে প্রশ্ন, একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি হলে, একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি হলে কর্ণের সংখ্যা কত হবে? ষড়ভুজ মানে কি 6, 6-এর বাহুর সংখ্যা কত হয়? বাহুর সংখ্যা যদি 6 হয়, এই কর্ণ বের করার সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 3 বাই হচ্ছে 2। এই সূত্র দিয়ে তোমরা যত যে প্রকার বহুভুজ হোক না কেন তার কর্ণ সংখ্যা তোমরা সহজে বের করতে পারবে। তাহলে এন মানে কি বাহুর সংখ্যা, এখানে বাহু কত বলা আছে? 6 বলা আছে। বাহু 6 হলে তাহলে এনের জায়গায় তোমরা 6 বসিয়ে তাহলে মাইনাস 3 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে সমান, তাহলে 6 ইন্টু 3, 3 থেকে 6 থেকে 3 বদলে 3 হচ্ছে, বাই কত হচ্ছে 2 সমান কত হচ্ছে সমান 6 3 18, 18 বাই 2 9 কত হবে? তাহলে এন ইকুয়ালস টু কত হবে 9, অর্থাৎ বাহুর মান কত হবে? বাহুর সংখ্যা কত হবে 9 হবে, কর্ণ সংখ্যা কর্ণ কতগুলো হলো? কর্ণ সমান কত হচ্ছে 9।
কর্ণ সমান 9টি। তাহলে তোমাদের দেখতে পাচ্ছি অপশন নম্বর কোনটা সঠিক উত্তর হবে? অপশন নম্বর সি সঠিক উত্তর হবে 9। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন 2-তে চলে এলাম আমরা। 2-এর একেরটা, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? তাহলে একটি আধুলি মানে 50, একটি আধুলি মানে 50 পয়সা, আর একটি 1 টাকা মানে 100 পয়সা, আর একটি 2 টাকা মানে কি 200 পয়সা। তাহলে 0 0 একটা করে কেটে দেবো। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 4-এ 20, কত হবে? 1:2:4। বুঝছে? চলো প্রশ্ন দেখি। উৎপাদক বিশ্লেষণ করো যে a² - 4a প্লাস 4a প্লাস হচ্ছে প্লাস 3, এই উৎপাদক বিশ্লেষণ করবো a² - 4a প্লাস 3। চলো চলো তাহলে কী বলা আছে? তাহলে a² - 4a প্লাস 3 সমান কী করবো আমরা? দেখো a² আছে, উৎপাদক বিশ্লেষণ করলে কী করবো? a² মাইনাস 3-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে? 3 একে 3 অর্থাৎ 3 প্লাস কত হচ্ছে 3 + 1 a প্লাস 3 ইকুয়ালস টু, তাহলে a² মাইনাস কত হবে 3a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস a প্লাস 3 সমান, তাহলে a কমন নিলে a পরে থাকছে -3 থাকছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে a -3, আচ্ছা মাইনাস কমন নিলে 1 মাইনাস কমন নিলে কত থাকবে? a -3 থাকবে। কী পেলাম আমরা? তাহলে a -3 পেলাম একটা, আর a -1 পেলাম। বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন কী হবে দেখি। তাহলে a + 3 আর a -1। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে যে এখানে দেখো 3 প্রশ্ন যে পূর্ণ প্রকারে প্রকাশ করো 64a² প্লাস 16a প্লাস 1। চলো পূর্ণ প্রকারে যদি প্রকাশ করি, এদিকে দেখো ভালো করে লক্ষ্য রাখো, গণিতটা এখানে আমি করে দিচ্ছি। তাহলে পূর্ণ প্রকারে প্রকাশ করব আমরা। প্রশ্নটা রয়েছে কি বলা আছে এখানে 64 প্লাস 16a প্লাস 1 সমান 28 64 8a এর হোল স্কোয়ার প্লাস 2 × 8a × 1 প্লাস 1 সমান 28 64 অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ পূর্ণ প্রকারে প্রকাশ করলে তাহলে 8a প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 8a প্লাস 1 এর হোল স্কোয়ার। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে 4 থেকে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে 40 জন, কিছু পরিমাণ খাদ্য বলেছে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে একজন লোকের নিশ্চয়ই বেশি দিন লাগবে, অর্থাৎ 12-র সঙ্গে 20 তোমরা গুণ করে দেবে, গুণ করে আর 40 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এইভাবে করবো আমরা। যেহেতু লোক সংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণ কমবে, কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 12 জন লোকের খাদ্য কতদিন চলবে? 20 দিন চলে, 20 দিন চলে। তাহলে একজন যদি ওই পরিমাণ খাদ্য খায় কতদিন? নিশ্চয়ই বেশি দিন লাগবে, অর্থাৎ 12 × 20 দিন। আর যদি 40 জন লায় নিশ্চয়ই বাড়ছে, এক্ষেত্রে দিন সংখ্যা কমবে, তাহলে সেক্ষেত্রে হবে সমান 12 × 20 বাই কত হচ্ছে 40, 0 0 কেটে 2 2 4 2 আর 2 6 কত হচ্ছে 12, সংখ্যার দিন সমান 6 দিন চলবে। কদিন? 6 দিন চলবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে 5 থেকে প্রশ্ন 625/144 বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? দেখি আমরা যদি কোনো সংখ্যা ধরি তাহলে এর বর্গমূল বলা হচ্ছে, অর্থাৎ √625/144 এর সঙ্গে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, ধরো আমরা x দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 1 হবে। তাহলে 625/144 বর্গমূল, 625 মানে কি 25-এর বর্গমূল, 625-এর বর্গমূল হচ্ছে 25, আর 144 বর্গমূল হচ্ছে 12, ইন্টু কত হবে x = কত হবে 1, বা কত হচ্ছে তাহলে x = কত হবে 1 ইন্টু এটা উল্টে যাবে, অর্থাৎ 12 কত হচ্ছে 25, বা তাহলে x = কত হচ্ছে 12/15, 12/25 হবে, 12/25, 12/25। এটা তোমাদের সঠিক উত্তর কত হচ্ছে 12/25। তাহলে পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন তাহলে এখানে কি বললাম যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, অর্থাৎ 12/25 দিয়ে গুণ করলে গুণফল হবে কি 1 হবে। বুঝেছে? 6 থেকে দেখো সমাধান করো 2 পূর্ণ 6 - 2x প্লাস 10x প্লাস 10। কেন সমাধানটা আমরা চলো করে ফেলি।
বলেছে 2 ইন্টু 6 মাইনাস 2x প্লাস 10x ইকুয়ালস টু 10, বা গুণ করবো আমরা সাধারণ গুণ। তাহলে কথা হচ্ছে আমরা দুইটা এদিকে নিয়ে চলে না, যোগ আছে, 2 নিয়ে আসা যাবে না, তাহলে 6 দুগুণে 12 প্লাস 2 দুগুণে 4 4x প্লাস 10x ইকুয়ালস টু 10, বা কত হচ্ছে 4x আর 10x কত হচ্ছে 14x ইকুয়ালস টু, তাহলে 10-এর সঙ্গে আমরা কি 12 কী করবো 12 কিন্তু আমরা গুণ করব, 12 বিয়োগ করবো, 12 এদিকে নিলে বিয়োগ 12 হয়ে যাবে, বা 14x ইকুয়ালস টু -2, বা তাহলে x ইকুয়ালস টু কত হবে, তাহলে -2 বাই কত হচ্ছে 14, 7 2 2 2 7 14, তাহলে কত হচ্ছে এখানে আমরা ঠিক করেছি দেখো তো, তাহলে 10 4 14, 10 4 14 x হচ্ছে, আর এখানে 10 ছিল, এখানে আমরা কী করলাম 12টা এইদিকে নিয়ে চলে এলাম, আচ্ছা 12টা এইদিকে নিয়ে এলে 10-এর সঙ্গে কী করবো আমরা বিয়োগ করব, কেমন বিয়োগ করলে কত হবে, এখানে কত হচ্ছে 2x -2 হচ্ছে, 14 এদিকে এলে কী হবে, তাহলে 2 বাই -2 বাই 14 হচ্ছে সমান কত বললাম, তাহলে -1 বাই কত হচ্ছে 7। এখানে দেখো সাইনটা ভুল হয়ে গেছে, এই সাইনটা মাইনাস প্লাস দিয়ে দিয়েছে, এটা মাইনাস হবে, তাহলে 12 - 4x প্লাস 10x ইকুয়ালস টু 10 হচ্ছে, এখানে হচ্ছে 10 থেকে আমরা কত বাদ দেবো 10 আর +10 আর -4x হচ্ছে, অর্থাৎ কত হবে 6 হবে, এখানে কত হবে 10 থেকে 4 বাদে কত হচ্ছে 6 হচ্ছে, 6 হচ্ছে, তাহলে 6টা আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে, তাহলে এক্ষেত্রে হবে -2 ছিল, তাহলে -2 থাকলে এইদিকে নিয়ে যদি চলে আসি এখানে 6 14 না, এটা 6 হবে, তাহলে 6x থাকলো, কী হলো 6x থাকলো, বা 6x ইকুয়ালস টু কত হবে -2, বা তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে -2 বাই কত হচ্ছে 6, কত হবে, তাহলে -2 একে দিই 2 3 6 3, অর্থাৎ -1 বাই কত হচ্ছে 3, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কেমন -1/3 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, তাহলে এখানে দেখো 7 থেকে প্রশ্ন, বিপরীত কোণ কাকে বলে, চিহ্ন সহ লেখো। বিপরীত কোণ, দেখো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণের কি বলা হয়, তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলে। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, দেখো একটি সরলরেখা অপর সরলরেখা দিয়ে যদি আমরা ছেদ করি, সেক্ষেত্রে এই ছেদ বিন্দু বলা আছে, এই ছেদ বিন্দুর উভয় দিকে যে কোণ উৎপন্ন হবে সেই কোণ হবে এই একটি কোণ, অপর কোণের বিপরীত কোণ। চিত্র দিয়ে তোমরা লিখে দেবে যে AB আর CD, তাহলে বিপরীত কোণ কিন্তু কোনটা হবে, তাহলে AOC কোণ ইকুয়ালস টু বিপরীত BOD কোণ, বুঝেছো? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো যে 3-1 একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হবে, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে? তাহলে এই গণিতটা আমি আগের মডেল স্কুলে করে দিয়েছি। কত হবে, সময় হচ্ছে সমান কত হচ্ছে 7:30 থেকে 12টা, অর্থাৎ 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আর এরপর হচ্ছে গতিবেগ কী দেওয়া আছে, গতিবেগ হচ্ছে, তো
তাহলে 45 কিমি পার ঘন্টা সমান, তাহলে অতএব দূরত্ব কত হবে? আর দূরত্ব যদি করি আমরা, তাহলে আমরা লিখতে পারি যে 1 ঘন্টায় যায় কত হবে? 45 কিমি। তাহলে 4.5 ঘন্টায় যাবে কত হবে? তাহলে 45 গুণিতক 4.5 বুঝেছ, 5 কিমি। তাহলে সমান দেবো আমরা। তাহলে 45 সঙ্গে 45 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে, তাহলে 45-এর সঙ্গে 4.5 যদি আমরা গুণ করি, গুণফল কত হবে? গুণফল হবে তাহলে 2000, 45 সঙ্গে 45 দশমিক বাদ দিয়ে সাধারণ গুণ করে নেবে, ওটা হচ্ছে 2025 হবে উত্তর তোমাদের, 2025। আর একটা অঙ্কের আগে দশমিক আছে মনে হয়, এখানে দশমিক বসবে। কত হবে? কত কিমি? 202.5 কিমি, 202.5 কিমি। চলো পরের প্রশ্ন বলা আছে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ এটা দ্বিগুণ ওই জমির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? তাহলে এই গণিতগুলো বারবার করছি, ফিরে ফিরে আসছে এগুলো। হ্যাঁ, কেমন তোমরা যেহেতু বলা আছে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে আমরা কি লিখব? দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ হয় সেক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য সমান 2x হবে, আর প্রস্থ হবে কত হবে? x হবে। আর একক হিসেবে কি দেবে তোমরা? মিটার দেবে। তাহলে অত ক্ষেত্রফল কত দেওয়া আছে? তাহলে এত বর্গমিটার 574 বর্গমিটার, এক্ষেত্রে শর্তানুসারে দিয়ে দেবো ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ 2x ইন্টু এক্স ইকুয়ালস কত হবে? 578 বর্গমিটার। বা 2x সঙ্গে x গুণ করো, 2x স্কোয়ার ইকুয়ালস কত হবে? 578। বা এক্স স্কোয়ার ইকুয়ালস কত হবে? 578/2 সমান কত? 2 দুগুণে 4 আর 1 17, 2 আসতে 16, 1 18, 2 9 18, কত হবে? 289। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? 289। বা এক্স ইকুয়ালস টু কত হবে? 289 বর্গমূল। 289 বর্গমূল কত? দেখো 289 বর্গমূল আমরা শেষ থেকে দুটো করে অঙ্ক, একে এক হচ্ছে 189 আর 1 নাও কত হচ্ছে? আর 7 7 49, 7 7 7 49, 9 হাতে 4, 7 একে 7, আচ্ছা 7 একে 7 হচ্ছে, আর 8 9 10 11, এই একটা ডবল হবে 2, 27 হবে, 7-এর সাথে 189। কেমন? এটা 2 হবে কেন? একটা ডবল হয়ে যাবে এখানে, বুঝেছো? তাহলে কত হচ্ছে? 17 উত্তর হবে, সমান 17। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু 17 হলো। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 17 হলে, 17 মিটার, 17 হলে অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 2 ইন্টু 17, 17 দুগুণে 34, কত হবে? 17 দুগুণে কত হচ্ছে? 34 মিটার হবে, 34 মিটার। আর প্রস্থ কত হবে? প্রস্থ সমান 17 মিটার। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান 2 ইন্টু 17, 34 যুক্ত কত হচ্ছে? 17 মিটার সমান 2 ইন্টু কত হবে? তাহলে 34 বলা আছে, 34 17, 7 4 11, 1 হাতে 1, আর 3 4 একে 5 মিটার সমান 5 2 5, 5 একে 5, 2 একে 2, 2 কে 2, আর 5 দিন কত হচ্ছে? 10, অর্থাৎ 102 মিটার। পরিসীমা কত পেলাম? 102 মিটার। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো 3 প্রশ্ন, একটি ট্রেন 4 সেকেন্ডে, একটি টেলিগ্রাফ পোস্ট 20 সেকেন্ডে এত মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ বের করো। তাহলে 4 সেকেন্ডের মধ্যে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, আর 20 সেকেন্ডের মধ্যে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, তাহলে ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ আমাদের বের করতে হবে। চলো, এই গণিতটা আমি আগের অনেক মডেল স্কুলে করে দিয়েছি, এটা আশা করি করতে পারবে। কেমন? একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে অতিক্রম করে। আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে। তাহলে কত হচ্ছে? মোট সময় কত হচ্ছে? মোট হচ্ছে
20 সেকেন্ডের মধ্যে অতিক্রম করা মানে কত হবে? তাহলে এক্ষেত্রে হবে ট্রেনটির দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য আর প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে? আমি যদি একটু টেবিল করে দিই, তোমরা অবশ্যই করতে পারবে, একটু বুঝিয়ে দিই তোমাদের, তোমরা নিজেরাই করতে পারবে। বলা হচ্ছে একটা ট্রেন, এটা ধরো সেতু, এটা হচ্ছে সেতু, এর দৈর্ঘ্য বলা আছে 264, কত আছে? 264 বর্গমিটার, 264 মিটার বলা আছে, 264 মিটার সেতু। তো ট্রেনটি দেখো, ট্রেনটি এখানে আছে ট্রেনটি একটি, এখানে কি আছে? একটি লাইট পোস্ট, টেলিগ্রাফ আছে, টেলিগ্রাফ পোস্ট আছে, এটা পোস্ট আছে, এটা পোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য নির্দিষ্ট নাই, তাহলে এখানে কত সময়ের মধ্যে অতিক্রম করবে? 4 সেকেন্ডের মধ্যে একটি টেলিগ্রাফ পোস্ট যদি অতিক্রম করে 4 সেকেন্ডের মধ্যে, আর এখানে 264 মিটার টোটাল সময়টা অতিক্রম হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য, প্লাস কত হচ্ছে? প্লাস কত হবে? প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য। টোটালটা সময় কত লাগে? 20 সেকেন্ডে। 20 সেকেন্ডের মধ্যে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে। 20 সেকেন্ড। কত সেকেন্ড লাগে? 20 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? এখানে তোমাদের অ্যান্সার কী বলেছে? দৈর্ঘ্য আর গতিবেগ বের করতে হবে ট্রেনের। টোটাল দৈর্ঘ্য যদি 20 সেকেন্ড হয়, শুধুমাত্র সেতু পেরোবে কত সেকেন্ডে? 16 সেকেন্ডে। 16 সেকেন্ডের মধ্যে আমরা যদি 20 থেকে যদি 4 বাদ দিই, কত হচ্ছে? সমান 16। 16 সেকেন্ডে কী হবে? 16 সেকেন্ডের মধ্যে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারবে। তাহলে 16 সেকেন্ডের মধ্যে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে, আর 1 সেকেন্ডে কত বের করবে, আর এরপর 4 সেকেন্ডে কত বের করবে। তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু কার কি বলেছে, তোমাদের প্রশ্নটি বলা আছে যে ট্রেনের দৈর্ঘ্য কত তোমরা বের করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি প্রথমে, তাহলে আশা করি তোমরা পারবে, তবু আমি করে দিচ্ছি। চলো, বলা আছে 16 সেকেন্ডে যায় কত মিটার? 264 মিটার। 64 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে? তাহলে 264 নিশ্চয়ই সেকেন্ডের সঙ্গে মিটার দূরত্বের, সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক, অর্থাৎ সময় যদি বাড়ে তাহলে দৈর্ঘ্যও বাড়বে। 64 বাই কত হচ্ছে? 16। তাহলে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে কতটা যাবে? 4 সেকেন্ডে যায় কত? তাহলে এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে 4 সেকেন্ডে যাবে কত হবে? তো আমরা কী করবো, যে এখানে বলা হচ্ছে 16 200 কত 64, 264 বাই কত হচ্ছে? 16 ইন্টু 4, 4 4 কত হচ্ছে? 16, আর 4 আসছে 4 5 4 6 24, 2 24, 4 6 24, 66 মিটার। কত মিটার হচ্ছে? 66 মিটার। তা ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে? অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে? ট্রেনটির দৈর্ঘ্য সমান 66 মিটার। 66 মিটার, বুঝেছে? ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে? 66 মিটার। গতিবেগ হবে, যদি ট্রেনটি 4 সেকেন্ডে যায়, 4 সেকেন্ডে যায় কত মিটার? 66 মিটার পথ। 66 মিটার পথ। তাহলে 1 সেকেন্ডে এখানে ট্রেনটি লিখবে, ট্রেনটি। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে? আমরা জানি 66/4 মিটার। তাই মিটারকে আমরা যদি গতিবেগ বের করি, এক্ষেত্রে কী করবে? আমরা 66কে কত দিয়ে? 66কে আমরা 1000 দিয়ে ভাগ করব, আবার 4কে 3600 দিয়ে, অর্থাৎ 60 গুণিতক 60 দিয়ে ভাগ করব। সমান কত হবে? 66 বাই কত হচ্ছে? 66 গুণিতক 60, আচ্ছা, গুণিতক 60 বাই কত হচ্ছে? 1000 গুণিতক কত হচ্ছে? 4, 1000 গুণিতক 4। তাহলে আমরা এর 60-এর একটা করে শূন্য কাটবো, আর 1000-এর একটা করে শূন্য কাটবো, দুটো শূন্য কাটলাম। এখানে 4 কাটো, 2 করো, আর 66 কেটে 33 করো। এখানে 6 কেটে 3 করো, এখানে 2 কেটে দাও, 2 3 6 হচ্ছে। আর এখানে 10 কেটে 5 করো, এখানে কত হবে? 3 করো। কত হলো? তো 33 গুণিতক 3 গুণিতক 3 বাই কত হচ্ছে? 5 সমান 99 গুণিতক 3 বাই কত হচ্ছে? 5 সমান 9 3 7 7 হাতে 2, 9 3 7 28 29, 297/5, আর 297/5 মানে 297কে আমরা 5 দিয়ে কী করবো? ভাগ করব। 5 5 25, 4 7, 5 9 45, বাকি 2 দশমিক দিয়ে 0 9, 5 4 কত হচ্ছে? 20। কত হচ্ছে? সমান
59 পয়েন্ট কত হচ্ছে 59.4, তাহলে 4 কিমি পার ঘন্টা। তাহলে অতএব গতিবেগ কত পেলাম, গতিবেগ সমান কত হচ্ছে, তাহলে 59.4 কিমি পার ঘন্টা। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে আমরা 4 প্রশ্ন চলে এলাম, যে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,96,150 টাকা পেলেন। তিনি 2,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারীদের দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যাকে 4:5 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তাহলে এই গণিতটাও আমি আগে করেছি। এই পেজটা, এই 16 নম্বর মডেল স্কুলটা বারবার প্রশ্নগুলো ফিরে ফিরে আসছে। কেমন? প্রথমে দেখো যে তিনি এককালীন কত টাকা পেয়েছিলেন, 1,96,150 টাকা পেয়েছিলেন। তিনি বিদ্যালয়ে দান গ্রন্থাগারে দিয়েছেন কত হবে, 20,000 টাকা দিয়েছেন। 20,000 টাকা দিলে তাহলে এই 1,96,150 থেকে 20,000 বাদ দেবে, যে টাকাটা হবে তোমরা এই অনুপাতে তোমরা প্রত্যেককে ভাগ করে দেবে। এই গণিতটা আগের মডেল স্কুলে করে দিয়েছি। তাহলে আমি শর্টকাটে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আবার পুনরায়। সেক্ষেত্রে প্রথমে কী করবে, তাহলে যেহেতু তার বিনয়বাবুর অবসর গ্রহণের এককালীন কত টাকা পেলেন, তাহলে পেয়েছেন, তাহলে বিনয়বাবু পেয়েছেন কত টাকা, বিনয়বাবু পেয়েছেন কত টাকা, 1,96,150 টাকা। বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেছেন কত হবে, বিদ্যালয় গ্রন্থাগারে দিয়েছেন কত, 20,000 টাকা। তাহলে 1,96,150 থেকে যদি আমরা তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 20,000 বাদ দিয়ে, সেক্ষেত্রে হবে দেখো 4টে শূন্য আর 4টে অঙ্ক, 1 2 3 4, 4টে অঙ্ক, 4টে অঙ্ক মানে কত হবে, অর্থাৎ 6150, সরি বাদ দাও, 0 থেকে 0 বাদ দাও, যোগ করছি না আমরা, 0 থেকে 0 বাদ দিচ্ছে, তাহলে যে 0 হচ্ছে 5 থেকে, আচ্ছা 5 হচ্ছে, ঠিক আছে 5 হচ্ছে, আর 1 হচ্ছে, আর 4 হচ্ছে, 6 হচ্ছে, আর এখানে 2 আছে, 9 থেকে 2 বাদলে 7 হচ্ছে, আর 1 করতে 1,76,000, 1,76,150 টাকা। এটা বাকি টাকা, গ্রন্থাগার দিয়েছেন এত টাকা, তাহলে বাকি টাকা এটা আছে, বাকি টাকা বুঝেছে। এটা হচ্ছে মোট কত টাকা বাকি হলো, কত টাকা বাকি হলো, অতএব বাকি হচ্ছে বাকি টাকা, বাকি টাকা কত হলো, এই টাকাটা হবে বাকি টাকা, বুঝে গেছে। তাহলে গ্রন্থাগারে দিয়েছেন এত টাকা, তাহলে আমরা কী করবো, বাকি টাকা করবো এই সংখ্যাটাকে আবার তোমরা লিখে আমি ডাইরেক্ট করে দিয়েছি, কেমন বুঝতে পেরেছো আশা করি। তাহলে বাকি টাকা দিয়েছেন কত হবে, 1,76,150 টাকা বাকি টাকা থাকলো। তাহলে এই টাকাটা কী অনুপাতে ভাগ করব, তাহলে আমাদের 5:4:4 অনুপাতে, অর্থাৎ আমি সরাসরি টাকা করে দিচ্ছি। তাহলে স্ত্রীকে দিয়েছেন 5:4:4 মানে কি, তাহলে স্ত্রীকে দিয়েছেন কত টাকা, স্ত্রীকে দিয়েছেন সমান 5 একক মানে কি 5 5 আর 9, 9 4 13, 13 ইন্টু কত হবে, 1,76,150। তাহলে কত টাকা, তাহলে 13 একে 13, বাকি 4 46, 13 3 26, 13 39, 13 3 39, বাকি 7 1 71, 13 4 52, 13 4 35, 13 6 78, কত হলো, আচ্ছা এখানে কত হচ্ছে, 13 3 39, বাকি 7 71, 71 হচ্ছে, তাহলে 71, 13 5 65, 13 6 78, 13 5 65, 65 বাদ দিলে কত হবে, 6 হবে, 6 হবে 65, 13 5 65, 13 5 65, আর 13 0 0 কেটে গেল, কত হলো তোমার 5 গুণিত কত হবে, 13,550 সমান, গুণ করে দাও, 5 0 0, 5 5 25, 5 আর 2, 5 25 26, 7 7 7 হাতে 2, 5 3 15 16 17, 17 7 হাতে 1, 5 5 1 6, 67,750 টাকা। স্ত্রীকে দিয়েছেন কত টাকা, স্ত্রীকে দিয়েছেন কত হবে, 67,750 টাকা, 50 টাকা। এবার পুত্রকে দিয়েছেন কত টাকা, তাহলে পুত্রকে দিয়েছেন 4 একক, তাহলে পুত্রকে দিয়েছেন কত টাকা, দিয়েছেন 4 একক, 4 3টি যোগ করলে 13 হচ্ছে, গুণিত কত হচ্ছে, গুণিত কত পেলাম, গুণিতক ছিল গিয়ে তোমাদের
1,17,600, আচ্ছা 1,76,150, 1,76,150, 13 কেটে দাও, কত হচ্ছে? কেটে দিলে হচ্ছে তোমাদের 13,550, 13,000 কত হচ্ছে? 13,500, 13,550, 13,550। তাহলে আমরা গুণ করবো, 4 গুণিতক 13,550 গুণ করবো। তাহলে গুণ করলে 4 শূন্য 0, 5 4 20 0 হাতে 2, 5 4 20, 21 22 2 হাতে 2, 5 4 3 12, 13 14 14 4 হাতে 1, 4 4 1 5, কত হচ্ছে? 54,000, কত হয়েছে? 54,200 টাকা। কত হবে? 54,200 টাকা। পুত্রকে দিয়েছে। আর স্ত্রী কন্যাকে দিয়েছে কত হবে? কন্যাকে সেই একই টাকা দিয়েছে, তাই না? কন্যাকে দিয়েছেন কত টাকা? তাহলে আমরা সেই একই, সে 4 একক মানে কি, এরও 4 একক তারও 4 একক, অর্থাৎ 4 বাই কত হবে? 13 গুণিত কত হচ্ছে? 1,76,150। 13 কেটে দিলে কত হবে? তাহলে 13,550 সমান 4 গুণিত কত হবে? 13,550, 550 গুণ করলে সে একই মান বেরোবে, 54,200 টাকা। ঠিক আছে? তাহলে স্ত্রীকে দিয়েছেন কত টাকা? আগে দেখেছি আমরা, স্ত্রীকে দিয়েছে 67,000। স্ত্রীকে দিয়েছেন কত টাকা? স্ত্রীকে দিয়েছেন 67,750 টাকা। পুত্রকে দিয়েছেন কত হবে? 54,200 টাকা। আর কন্যাকেও সে একই পরিমাণ টাকা দিয়েছে, 54,200 টাকা। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 4-এর থেকে আমরা চলে এলাম 4-এর একেরটা বলেছে। তাহলে -3/4 এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ইন্টু 12/7 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 21/13 3 এক্স, 3x মাইনাস কত হচ্ছে? আচ্ছা, এক্স টু দি পাওয়ার -2 বলছে, ওয়াই টু দি পাওয়ার -2 বলা আছে। তাহলে এই ক্ষেত্রে হবে, আমরা সংখ্যাগুলো প্রথমে আমরা গুণ করব। তাহলে এই সংখ্যাটা আমরা তুলে ফেলে, কী রয়েছে সংখ্যাটা এভাবে রয়েছে। তাহলে -3/4 এক্স ওয়াই এর স্কোয়ার ইন্টু 12 বাই কত হচ্ছে? 7 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 21/3 এক্স স্কোয়ার -2 ওয়াই -2 সমান কত হচ্ছে? আমরা ব্র্যাকেট তুললে সংখ্যাগুলোকে আমরা কি একদিকে লিখব। তাহলে -3/4 ইন্টু 12/7 ইন্টু 21/3 হচ্ছে। এবার আমরা গুণ করব। তাহলে এক্স ওয়াই আছে, অর্থাৎ এক্স কটা আছে দেখতে পাচ্ছি? এক্স একটা, দুটো আছে, তিনটে। আচ্ছা, এখানে মাইনাস আছে, অর্থাৎ এক্সএস কিউব আর ইন্টু এক্সএস টু দি পাওয়ার -2 ইন্টু ওয়াই স্কোয়ার আছে একটা, হবে ওয়াই স্কোয়ার একটা আছে, এখানে গেছে ওয়াই স্কোয়ার দুটো আছে, ইন্টু ওয়াই স্কোয়ার দুটো হচ্ছে, আর এখানে গেছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার -2। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়াই এর মানটা পেয়ে গেছি। এবার আমরা কাটাকাটি করবো। তাহলে 4 3 কত হচ্ছে? 12, 3 3 কেটে দাও, 7 3 কত হচ্ছে? 21, 3 3 3 9, মাইনাস কত হবে? -9, -9 হচ্ছে। আর এক্স দেখো, এক্স কিউব থেকে -2, অর্থাৎ 3 থেকে 2 বাদ কত হচ্ছে? 1 হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এক্স হবে একটা, এক্স হবে। আর ওয়াই দেখো, 2 2 4, 4 থেকে 2 বাদ কত হবে? 2 হবে, অর্থাৎ ওয়াই এর স্কোয়ার। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন কি বলা আছে? 2 থেকে প্রশ্ন, a = 2x + 4y - 2z, b = 5x - y + 7z। ঠিক আছে? আর c এর মান হচ্ছে কি 3x + 2y, আর মাইনাস জেড হলে a - b + c কত হবে? চলো দেখি এর অ্যান্সারটা আমরা যদি দেখি, তাহলে এখানে রয়েছে a - b + c। এখানে প্রত্যেকের মানটা আমরা বসাবো। তাহলে এর মান রয়েছে কত হবে? 2x + 4y - 2z। তাহলে মাইনাস আছে, বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু আছে 5x - y + 7z। তাহলে প্লাস কত আছে? প্লাস আছে প্লাস সি, সি এর ভ্যালু কত আছে? তাহলে 3x + 2y - z। তাহলে ইকুয়ালস টু কত আছে? ব্র্যাকেট তুলবো, 2x + 4x - 2z - 5x প্লাস y প্লাসে -7z
প্লাস 3x প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু এক্স চলগুলো আমরা একদিকে লিখবো, তা 2x 4x আর 5x, এখানে 4x নয়, আচ্ছা 4y আছে, 4y 2x 4y আবার 5x y, আচ্ছা 3x y। এই চলগুলো একটু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, তোমরা কেয়ারফুল এগুলো লক্ষ্য রাখবে। ওদের 2x আছে, 2x প্লাস 2x, এখানে মাইনাস 5x, আর এখানে কত হচ্ছে প্লাস 3x। এবার আছে y চলগুলো ধরো প্লাস 4y, এখানে প্লাস y আর প্লাস 2y। এবার জেড চলগুলো ধরো, তাহলে মাইনাস 2z আর মাইনাস 7z আর মাইনাস জেড। এবার আমরা এই ওয়াই চলগুলো, জেড চলগুলো এবং এক্স চলগুলো কী করবো, আমরা যোগ বিয়োগ করবো। এবার দেখো যোগ করবো, 5 3 2 5, 5 থেকে 5 বাদ দিলে কত হবে 0, অর্থাৎ 5x থেকে 5x বাদ দিলে কত হচ্ছে 0 হচ্ছে, কত হচ্ছে 0 হচ্ছে। এরপর আছে ওয়াই, দেখো তাহলে 4y আর y অর্থাৎ 5y আর 2y অর্থাৎ 7y, কত হচ্ছে 7y পাচ্ছি আমরা, আর মাইনাস 2z, মাইনাস সবগুলো মাইনাস আছে, অর্থাৎ এক্ষেত্রে পাবো 7 8 9 একে 10, অর্থাৎ মাইনাস 10z, বুঝছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে, দেখো 5-এর একেরটা বলা আছে x ইকুয়ালস টু a বাই বি প্লাস বি বাই এ এবং y ইকুয়ালস টু a বাই বি মাইনাস বি বাই এ হলে দেখা হচ্ছে x4 প্লাস y4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার ইকুয়ালস টু 16। আমাদের এটা প্রমাণ করতে হবে। চলো ফার্স্ট থিং আমরা কি করব, যে এক্স আর ওয়াই এর এই মানগুলোকে পরস্পর যোগ করব আর পরস্পর বিয়োগ করব। প্রথমে যদি আমরা এক্স এর মান আর এক্স এর মানের সঙ্গে ওয়াই এর মানে যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে হবে এক্স এর মান ছিল এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস, যোগ করবো প্রথমে প্লাস করব আমরা, আর এ বাই বি মাইনাস বি বাই এ সমান কি করব, মাইনাস বি বাই এ আর প্লাস বি বাই এ কেটে দেবো, অর্থাৎ 2a বাই বি। আবার এক্স মাইনাস ওয়াই এর মানগুলো যদি পরস্পর বিয়োগ করি, সেক্ষেত্রে হবে তাহলে এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ, কেননা মাইনাসে প্লাসে মাইনাস হয় জানি, আর মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে প্লাস হয়, ঠিক আছে? সমান আমরা মাইনাস এ বি প্লাস এ বি কেটে দেবো, অর্থাৎ 2b বাই এ। এরপর যে সূত্রটা ছিল কি ছিল না, x4 যেটা বাম পক্ষে ছিল, বাম পক্ষে কী ছিল না x4 প্লাস y4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা জানি, আমরা যদি এর বর্গ কমন নিই, ভিতরে বর্গ থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান। এবার দেখো এখানে হচ্ছে মাইনাস সূত্র পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পেলাম আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র জানি আমরা, তাহলে সেক্ষেত্রে হবে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম যে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান ছিল কত হবে 2a বাই বি ইন্টু আর 2b বাই এ হোল স্কোয়ার। এবার আমরা যদি প্রথম বন্ধনী তুলে দিয়ে 2a বাই বি ইন্টু 2b বাই এ দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে, তাহলে এ কাটবো বি কাটবো, কত হচ্ছে সমান 2 ইন্টু 2 এ হোল স্কোয়ার সমান 2 দুগুণে 4। এটা হচ্ছে তোমাদের 2 দুগুণে 4 ছিল, এটা তোমাদের কত ছিল 2 দুগুণে 4-এর হোল স্কোয়ার ছিল, সমান কত হচ্ছে 16। আমরা লিখতে পারবো অথবা বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। দেখো পরের প্রশ্ন কি বলা আছে,
আমরা চলে এলাম 2 এর দিকে 5-এর 2 সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করব আমরা। প্রশ্নটা আছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x4। তাহলে এবার আমরা তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 1-এর হোল স্কোয়ার পাচ্ছি একটা, আর মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার পাচ্ছি একটা, তাই না? তাহলে কত হচ্ছে, আর একটা থাকছে 1 প্লাস 9x4 সমান, এবার দেখো এটা এই সূত্রটা কী হচ্ছে, তাহলে 1 মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার পাচ্ছে, অর্থাৎ এর ব্র্যাকেট তুলে কী হবে, তাহলে 1 মাইনাস 9x4 হয়ে যাবে, বুঝছে, ইন্টু 1 প্লাস 9x4। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 1-এর হোল স্কোয়ার পাচ্ছি মাইনাস 9x4 হোল স্কোয়ার, কেমন, তাহলে কী হচ্ছে সমান, তাহলে 1 মাইনাস 9 81 81x8, তাই না? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী চলো, পরবর্তী কী বলা আছে 3 থেকে প্রশ্ন, 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত? চলো আমরা এর মানটা বের করি। এই গণিতগুলো আমরা হামেশাই করছে, এগুলো তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই এই গণিতগুলো পারবে, কেমন, আশা করি তোমরা পারবে। যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই তোমাদের সপ্তম শ্রেণীর এই প্রশ্নগুলো অবশ্যই পারবে। আগের মডেল স্কুলে এই প্রশ্নগুলো আমি সমাধান করে দিয়েছি। তাহলে মান কি রয়েছে,2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, আর থাকছে কি x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, তাই না? দেখতে পাচ্ছি এখানে 2 আছে, আর এখানে নিচে দেখতে পাচ্ছি 4 আছে। তাহলে এক্ষেত্রে মানটা যদি আমাদের 2 করতে হবে, নিচে 2 করতে হবে, এই 2টা তুলে দিয়ে কী করবো, আমরা প্রতিটি পদের সঙ্গে যদি 1/2 গুণ করি সেক্ষেত্রে হবে, তাহলে বা 1/2 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 ইন্টু 1/2। তাহলে উভয় ক্ষেত্রে উভয় পদে কিন্তু 1/2 আমি গুণ করেছি, তাই না? বা গুণ যদি করি কী হবে, 1/2 2x এর সঙ্গে গুণ হবে, তাহলে 1/2 ইন্টু 2x মাইনাস তাহলে 1/x ইন্টু 1/2 ইকুয়ালস টু 2 দুগুণে 4 2 হবে, তাই না? বা কত হচ্ছে, 2 দিক কেটে যাবে, কত x পড়ে থাকছে x মাইনাস তাহলে 1/2x ইকুয়ালস টু 2, তাহলে x মাইনাস 1/2x ইকুয়ালস টু কত হলো, 2 হলো। এবার আমাদের তাহলে x স্কোয়ার প্লাস 1/4x এর মানটা সমাধান করতে সমস্যা হবে না। তাহলে দেখো চলো, তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ x মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস হবে প্লাস 2 ইন্টু x ইন্টু 1/2x সমান, এর মানটা হচ্ছে 2 দুগুণে 4, x কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 1 হচ্ছে প্লাস 1, 2 দুগুণে 4 হচ্ছে প্লাস 1, কত হচ্ছে 5। তাহলে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত হলো, আমরা পেলাম কত, 5 পেলাম, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, না পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে 6-এর দেখো 6-এর দিকের উৎপাদক বিশ্লেষণ করো, বলা হচ্ছে এখানে 3টে রয়েছে উৎপাদক। প্রথম উৎপাদকটা দেখো, প্রথম উৎপাদকটা রয়েছে প্রথম উৎপাদক হচ্ছে তোমাদের এ স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ এর হোল স্কোয়ার। চলো আমরা এই গণিতটা করে ফেলি। দেখো এই প্রশ্নের যদি দেখো এই প্রশ্নের পাওয়ারটা যদি আমরা কমন নিই তাহলে এই ক্ষেত্রে হবে, তাহলে এ ইন্টু বি মাইনাস সি এর দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ এর দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার সমান কি হচ্ছে এ বি মাইনাস এ সি এর হোল স্কোয়ার মাইনাস বি সি আর মাইনাস এ বি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি ইন্টু তাহলে এ বি মাইনাস এ সি মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ বি সি প্লাস এ বি। তাহলে দেখো এই মাইনাস এ বি প্লাস এ বি কেটে দাও, কী পড়ে থাকছে মাইনাস এ সি প্লাস বি সি, অর্থাৎ আমরা চেঞ্জ করে নেবো, অর্থাৎ বি সি মাইনাস এ সি
আর এখানে কি দেখবো এ বি কটা দুটো আছে, অর্থাৎ 2ab মাইনাস এসি মাইনাস বিসি সমান দেখো বিসি আর এসি, সি কমন আছে এখানে, তাহলে সি যদি আমরা বের করে নিই কী হচ্ছে বি মাইনাস এ, আর এখানে কী পড়ে যাচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। মাইনাস বিসিটা আগে লিখতে পারো, মাইনাস এসিটা পরে লিখতে পারো। হয়ে গেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে। পরের যে উৎপাদকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 8 মাইনাস 16y এর 8। চলো আমরা এই উৎপাদকটা বিশ্লেষণ করি। দুয়ের দাগের প্রশ্ন রয়েছে, দেখো দুয়ের দাগের প্রশ্ন বলেছে x8 মাইনাস 16y এর 8। তাহলে আমরা যদি 4 স্কোয়ার অর্থাৎ দুইয়ের বর্গ কমন নিই, তাহলে সেক্ষেত্রে হবে x4 এর হোল স্কোয়ার মাইনাস 4 4 16 অর্থাৎ 4y এর 4 এর হোল স্কোয়ার সমান স্কোয়ার মানে স্কোয়ার সূত্র, অর্থাৎ x4 মাইনাস 4y এর 4 একবার প্লাস হবে আর একবার কী হবে মাইনাস হবে। x4 প্লাস কত হচ্ছে 4 মাইনাস হবে মাইনাস y 4y এর 4। তাহলে এবার আমরা এই মানটাকে একটু মডিফাই করি। এরপর প্রতিটা মানটা তোমরা বর্গের কমন নেবে। আমরা এখান থেকে যে বর্গ কমন নিই তাহলে সেক্ষেত্রে হবে x² এর হোল স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ারের হোল স্কোয়ার, এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আর এদিকেও সেই একই রকমভাবে করবে, মাইনাসটা যেহেতু এখানে আছে মাইনাস, তাহলে x² এর হোল স্কোয়ার মাইনাস 2y² এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো সমান কত হচ্ছে x² বলা আছে এখানে আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি ধরি তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে এই মানটা আমরা লিখতে পারবো যে x² প্লাস 2y² এর হোল স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু x² ইন্টু 2y² আর বোঝা গেছে। এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো আমরা, আর এই মানটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী x² প্লাস 2y² এর স্কোয়ার ইন্টু তাহলে x² মাইনাস 2y², বুঝেছে? এটা আমরা আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো সমান। এরপর কী করবো আমরা, এই যে মানটা আমরা পেলাম তাহলে x² পেলাম, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে x² পেলাম আমরা x² মাইনাস 2y² এর হোল স্কোয়ার আর মাইনাস 2xy এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এখনও। তাহলে এখানে কি করবো আমরা, তাহলে স্কোয়ার মাইনাস প্লাস 2y² এটা আমরা স্থির রাখবো, আর এটাকেও আমরা স্থির রাখবো। কী আছে x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y²। তাহলে এই ক্ষেত্রে পেলাম কি, দেখো এই টোটালে যদি এ ধরি এটা বি ধরি, তাহলে a² মাইনাস b² সূত্র, অর্থাৎ x² মাইনাস 2y² প্লাস 2xy একটা হবে, আর এটা হবে x² মাইনাস 2y² মাইনাস 2xy, বুঝেছে? আর যে মানগুলো আছে সেই মানগুলো তোমরা স্থির রাখবে এই দুটো মান, তাহলে x² প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y² সমান। তাহলে কী বলা আছে, যদি দেখো আমরা একটু সাজিয়ে নিই, তাহলে x² কী হচ্ছে প্লাস থাকছে, এইদিকে একটু সাইনটা দেখো, সাইনটা মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, কেমন এটা প্লাস হবে, প্রথমটা প্লাস হবে। তাহলে সাজিয়ে নিলে কী হবে, তাহলে x² প্লাস 2xy প্লাস 2y², তাহলে এটা হলো x² মাইনাস 2xy প্লাস 2y², আর বাদ বাকি যে দুটো মান পড়েছে সেটাও তুলে দাও, প্লাস 2y² ইন্টু x² মাইনাস 2y², এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে 7 দাগের, দেখো 7 দাগে কি লক্ষ্য করো, 7 একেরটা বলা আছে না 6 3 বাকি থেকে গেল, 6 3 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। চলো আমরা এই উৎপাদকটা সমাধান করি।
3 দাগের প্রশ্ন 3x² মাইনাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস 4xz। এই গণিতটা আমরা সচরাচর বারবার করে আসছে, এটা তোমরা অবশ্যই পারবে। 4x² মাইনাস x স্কোয়ার আর মাইনাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz সমান আমরা দেখতে পাচ্ছি 4x² সঙ্গে অর্থাৎ কোন মানটা, এই মানটা সাপোজ মিলে যাবে, অর্থাৎ 4x² মাইনাস 4xz, তারপরে জেড আছে, জেড স্কোয়ারটা নেব প্লাস জেড স্কোয়ার, তাহলে মাইনাস x² মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, মাইনাস x² মাইনাস y স্কোয়ার। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হবে, দেখো 4 আছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড আর প্লাস জেডের হোল স্কোয়ার, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর মাইনাস দেবো, এখানে মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে কী হচ্ছে x² প্লাস 2xy আর প্লাস y স্কোয়ার, তাই না, প্লাস y স্কোয়ারে ব্র্যাকেট দিয়ে দিলাম। এই টোটালটা পেলাম আমরা কি x² মাইনাস 2 প্লাস b স্কোয়ার, দুটো কিন্তু সেই একই সূত্র। তাহলে 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস x প্লাস y এর হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 2x মাইনাস জেড প্লাস x প্লাস y। বোঝা গেছে? 2x মাইনাস জেড মাইনাস x মাইনাস y সমান, দেখো 2x আর x কত হচ্ছে, 3x হচ্ছে, 3x প্লাস ওয়াই মাইনাস জেড পাচ্ছে একটা, আবার 2x আর x বাদ দিলে হচ্ছে x হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো সাথে থেকে দেখো, সাথে একটা বলেছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে এখানে এই বলা হচ্ছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে কত গুণ? 8 বছর বেশি, বয়সের 8 বছর বেশি। তাহলে 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, 4 বছর পর তার মারিয়ার বয়স হবে তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। চলো আমরা যদি একটা গ্রাফের মতো করে ফেলি সেক্ষেত্রে হবে, দেখো মারিয়ার বর্তমান বয়স আর 4 বছর পর বলা আছে, আগের কোনো নেই কোনো। তাহলে আমরা যদি ধরি মারিয়ার বর্তমান বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ, এটা যদি ভাইয়ের বর্তমান বয়স, প্রথমটা ধরি যদি ভাইয়ের ধরি ভাইয়ের বর্তমান বয়স সমান x বছর, তাই না? ভাইয়ের যদি বর্তমান বয়স x বছর হয় তাহলে তার মারিয়ার বর্তমান বয়স কত হবে? মারিয়ার বর্তমান বয়স সমান কত হবে? 8x বছর। তার ভাইয়ের বয়সের কত? 8 বছর বেশি, x প্লাস 8 বছর, তাই না? তাহলে বলা হচ্ছে কি 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। 4 বছর পর মারিয়ার বয়স, 4 বছর পর মারিয়ার বয়সটা এই ছিল, 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ 4 বছর পর। তাহলে নিশ্চয়ই 4 বছর পর এর বয়স কত হবে? তাহলে x প্লাস 4 বছর, আর ভাইয়ের বয়স আর মারিয়ার বয়স কত হবে? তাহলে x প্লাস 8 প্লাস 4 বছর। তাহলে অতএব আমরা লিখতে পারি 4 বছর পর ভাইয়ের বয়স কত হবে? 4 বছর পর ভাইয়ের বয়স সমান কত হচ্ছে? তাহলে x প্লাস 4 বছর, আর 4 বছর পর মারিয়ার বয়স কত হবে? 4 বছর পর মারিয়ার বয়স কত হবে? তাহলে x প্লাস 8, মারিয়ার বর্তমান বয়স x প্লাস 4 হলে 4 বছর পর কত হবে? x প্লাস 8 প্লাস কত হচ্ছে? 4 বছর কত হবে? সমান হচ্ছে তাহলে x প্লাস 12 বছর, ঠিক আছে? 12 বছর। এবার আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে 4 বছর পর মারিয়ার বয়স হবে তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব প্রশ্ন অনুসারে ভাইয়ের বয়স
অর্থাৎ x+12 মারিয়ার বয়স হবে কার বয়সের দ্বিগুণ, তাহলে x+4 মানে ভাইয়ের বয়সের দ্বিগুণ, বুঝেছে? তাহলে এক্ষেত্রে x+12 ইকুয়ালস টু 2x+8, বা তাহলে x 2x এদিকে গেলে -2x হবে, ইকুয়ালস টু 8 ছিল, +12 এলে এদিকে হবে -12, বা 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে -x হচ্ছে, এখানে 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 4, মাইনাস মাইনাস তুলে দাও, x ইকুয়াল টু 4 হলো। x ইকুয়াল টু 4 হলে সুতরাং x এর মান পেলাম 4 বছর। অতএব ভাইয়ের বর্তমান বয়স কত হবে? ভাইয়ের বর্তমান বয়স সমান 4 বছর, আর মারিয়ার বর্তমান বয়স সমান কত আছে? তাহলে 4 + 8 8 4 12 বছর, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের, দেখো পরের প্রশ্ন বলা আছে মঞ্জু ও কণা ও অমলের মধ্যে 170 টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে, কে কত টাকা পাবে? চলো প্রথমে আমরা লিখবো যে মঞ্জু কণা অমলের মধ্যে কত টাকা ভাগ করে দেওয়া হবে? 170 টাকা। তাহলে প্রথমে ধরি মঞ্জু কি বলেছে, মঞ্জু যত টাকা পাবে, বলেছে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। তাহলে ধরি মঞ্জু পাবে সমান কত আছে x টাকা। তাহলে কণা কত পাবে? কণা পাবে মঞ্জু যা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। কণা তার দ্বিগুণ অপেক্ষা অর্থাৎ এক্স এর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 30 টাকা কম মানে -30। তাহলে এই টাকাটা কে পাবে? কণা পাবে। টাকাটা কণা পাবে। তাহলে কণা কত টাকা পেলো যে মঞ্জু যে টাকা পাবে তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কী হবে? 30 টাকা কম পাবে। 30 টাকা কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। অমল কত পাবে বলা আছে? যে অমল পাবে যে কণার অর্ধেক, কণা যে টাকা পেয়েছিল তার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে, অর্থাৎ 2x - 30/2 অর্ধেক। তাহলে কণার অর্ধেকের অর্ধেক অপেক্ষা 15 টাকা কত হবে? 15 টাকা বেশি পাবে। তাহলে সমান কী পাবো আমরা? তাহলে 30 15 দুগুণে 30, অর্থাৎ 2x - 30 + 30 বাই কত আছে 2 সমান কত আছে? 30 কেটে দাও, তা 2x/2 থাকলো, তাহলে 2 দিয়ে কেটে দাও, সমান কত হবে? x টাকা। x টাকা পাবে। তাহলে অমল কত পাবে? অমলও x টাকা পাবে। মঞ্জু কত পাবে? মঞ্জুও x টাকা পাবে। আর কণা পাবে কত হবে? 2x - 30, বুঝে গেছে? তাহলে এবার আমরা দেখি যে অমল, মঞ্জু ও কণা কত টাকা? 170 টাকা বলা আছে। তাহলে 170 টাকা 3 জন পাবে 170 টাকা করে। তাহলে অতএব 3 জন 170 টাকার মধ্যে ভাগ করে নেবে। তাহলে অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে x প্লাস 3 জনকে যোগ করে দাও, x + 2x + -3 আর প্লাস x ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 170 টাকা। বা x কটা পাচ্ছি আমরা? 2x x 3 একে 4 4x - 30 ইকুয়ালস টু 170, বা 4x ইকুয়ালস টু 170 প্লাস 30, বা তাহলে x ইকুয়ালস টু কত হবে? 200 বাই কত হবে? 4। তাহলে 4 5 20 0 সমান কত হবে? 50। 5 20 50। অতএব x ইকুয়ালস টু কত পেলাম? 50। তাহলে x ইকুয়াল টু 50 হলে মঞ্জু কত টাকা পাবে? প্রথমে মঞ্জু, অতএব মঞ্জু পাবে x এর মান 50 টাকা পাবে। আর কণা পাবে কত টাকা? কণা পাবে কত বলা আছে? তাহলে 2x - 30 অর্থাৎ 2 × 50 মাইনাস কত হবে? 30 সমান কত হবে? 50 দুনে 100, 100 থেকে 30 বাদ দাও, কত হচ্ছে? 70 টাকা পাবে। কত হবে? 70 টাকা। 70 টাকা পাবে। আর অমল আর কণা মঞ্জু সমান করে পাচ্ছে। তাহলে অমল পাবে কত টাকা?
অমল পাবে সেই এক্স মানে কি 50 টাকা, 50 টাকা। তাহলে মঞ্জু কত টাকা পেলো? 50 টাকা পেলো। কণা কত টাকা পেলো? 70 টাকা পেলো। আর অমল কত টাকা পেলো? অমল পেলো, অমল পেলো কত হবে? অমল পেলো 50 টাকা। ঠিক আছে, অমল পেলো 50 টাকা। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। আরের দিকে দেখো যে আটের উইকেটটা পি কিউ আর এস একটি চতুর্ভুজ অঙ্কন করো যার পি কিউ ইকালস টু 6 সেমি আর কিউ আর ইকালস টু 4.5 সেমি, পি এস ইকালস টু 5.5 সেমি আর পি আর ইকালস টু 9 সেমি এবং কিউ এস ইকালস টু 7 সেমি। তাহলে এখানে বলছে পি কিউ আর এস চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার পি কিউ মান হচ্ছে 6 সেমি। এখানে কোনো কোণের মান দেয়নি, 4টি বাহুর মান দিয়েছে। কী কী আছে? 4টি বাহুর মান আর একটা আছে কর্ণের মান দিয়েছে। তাহলে আমরা যদি সাপোজ যদি একটা চিত্র অঙ্কন, তোমরা প্রথমে আলাদা জায়গায় তোমরা চতুর্ভুজটা অঙ্কন করার চেষ্টা করবে। ধরো একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, তাহলে আমি নামকরণ করলাম কিভাবে, যে পি কিউ আর এস এভাবে নামকরণ করলাম। প্রথমে তোমরা রাফে একটু ছবিটা অঙ্কন করে নেবে, সব থেকে সুবিধা হবে। এখানে পি কিউ বলা হচ্ছে কত হবে? পি কিউ সমান কত হচ্ছে? 6 সেমি বলা আছে। তাহলে 6 সেমি দৈর্ঘ্যের পি কিউ একটা সরলরেখাংশ অঙ্কন করবে। তারপর হচ্ছে কিউ আর বলা আছে, কিউ আর ইকুয়ালস টু কত আছে? 4.5 সেমি, 4.5 সেমি মাপের একটা সরলরেখাংশ স্কেল দিয়ে অঙ্কন করে নেবে। তাহলে পি এস কত বলেছে? পি এস সমান বলেছে 5.5 সেমি, 5.5 সেমি। তাহলে তোমরা স্কেল দিয়ে 5.5 সেমি টেনে নেবে। তাহলে পি আর বলা আছে, পি আর ইকুয়ালস টু বলেছে 9 সেমি। 9 সেমিটা একটু বড় হবে, তাই না? 9 সেমি হবে। তারপর হচ্ছে কিউ এস, দেখো কিউ এস বলা হচ্ছে 7 সেমি। তোমরা স্কেল দিয়ে এগুলো টানবে, 7 সেমি মাপে একটা স্কেল দিয়ে টেনে নেবে। তাহলে এর নামকরণ করে পি কিউ, কিউ আর, পি এস আর পি আর আর কিউ এস। এবার দেখো এই চিত্রটা লক্ষ্য করো, রাফে কিন্তু এই চিত্রটা তোমরা প্র্যাকটিস করবে। কেমন? বলছে পি কিউ কত বলা আছে? পি কিউ 6 সেমি। পি কিউ কোনটা? এটা হচ্ছে 6 সেমি হবে, পি কিউ 6 সেমি। ঠিক আছে। আর কিউ আর কত বলা আছে? কিউ আর বলছে 4.5। কিউ আর কোথায় আছে? কিউ আর এটা হচ্ছে 4.5। তারপর বলছে পিএস কোথায় আছে? দেখো পিএস, এই পিএস এর মান কত হবে? পিএস এর মান 5.5 সেমি, 5.5 সেমি। এবার বলেছে পি আর বলা আছে, পি আর কত বলা আছে? পি আর এই কোণটা বলা আছে, ওই কর্ণটা চতুর্ভুজে এই কর্ণটা বলা আছে 9 সেমি বলা আছে। আর কিউএস কত বলেছে? কিউএস বলা আছে, দেখো কিউএস কোথায় আছে? কিউএস এটা আছে, কিউএস এই কর্ণটা বলা আছে কত? কিউএস বলা আছে কর্ণ হচ্ছে তোমাদের কত সেমি বলা আছে? কিউএস বলা আছে 7 সেমি, কিউএস বলা আছে 7 সেমি। এটা হচ্ছে 9 সেমি, এটা 7 সেমি। তাহলে কিউএস পেয়েছে। এবার এই বাহুটার মান দেওয়া নেই। এবার তোমরা কিভাবে অঙ্কন করবে ভালো করে মাথায় চলে আসবে। প্রথমে পি কিউর কর্ণ তোমরা প্রথমে পি আরটা অঙ্কন করবে, ঠিক আছে? পি আরটা অঙ্কন করলে তাহলে এইদিকে কত হচ্ছে? এদিকে 6 সেমি হচ্ছে, এটা হচ্ছে 4 সেমি হচ্ছে। প্রথমে আমরা কর্ণটা অঙ্কন করব। কেমন? প্রথমে আমরা কর্ণটা অঙ্কন করব। কর্ণটা আমরা অঙ্কন করে নিই, মাঝ বরাবর নেবে। 9 সেমি হচ্ছে কর্ণ, পি আর কর্ণটা হচ্ছে 9 সেমি। এটা হচ্ছে পি দিলে, এটা আর দিলে। এটা মনে করো এটা আমরা পি আর কর্ণটা প্রথমে অঙ্কন করলাম স্টেপ অনুভূমিকভাবে। এবার প্রথমে দেখো এই বাহুটা পি কিউ কত? 6 সেমি দেওয়া আছে। আর এটা আর কিউ কত আছে? 4.5 সেমি। এই দুটো কিন্তু তোমরা আগে অঙ্কন করবে, বুঝে গেছে? তাহলে পি কিউ মানটা কোথায় আছে? পি কিউ 6 সেমি। প্রথমে পি কিউ আছে 6 সেমি, পি কিউ প্রথমে 6 সেমি। পি কিউ 6 সেমিটা পেন্সিল কম্পাসের মাপটা নাও, পেন্সিল কম্পাস আছে মাপটা নিয়ে তোমরা এই পি বিন্দুতে বসে এদিকে কেটে দাও, এদিকে কাটো, নিচের দিকে কাটো, নিচের দিকে কেটে দাও। তাহলে 6 সেমি এইদিকে নিচের দিকে একটু কেটে দাও, কেটে দিয়ে এবার বলছে, এবার দেখো আর কিউ কত আছে? 4.5 সেমি। এবার 4.5 সেমি কোথায় আছে? এই মাপটা নাও, 4.5 সেমি পেন্সিল কম্পাস আছে, এই মাপটা নিয়ে তোমরা আর বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দাও, নিশ্চয়ই এইভাবে হবে, এই পর্যন্ত হবে। তাহলে আমরা কি করবো? পি কিউ এর কিউ মানটা দিয়ে দিলাম, অর্থাৎ পি কিউ যুক্ত করলাম আর কিউ যুক্ত করলাম, বুঝেছে? এবার বাকি আছে আর দুটো পদক্ষেপ বাকি আছে, বা 3টে পদক্ষেপ। আর এই কর্ণটা অর্থাৎ কিউএসটা অঙ্কন করবে বলা আছে। এদিকে দেখো পিএস এদিকটা পিএস 5.5 সেমি আছে, পিএসটা এদিকে 5.5 এসে এদিকে আছে, তুমি কেটে নাও। 5.5 কোথায় আছে? পিএস এই যে এখানে পিএস 5.5 সেমি আছে, এই 5.5 সেমি পেন্সিল কম্পাস আছে, তোমরা মাপটা নাও, মাপটা নিয়ে পি বিন্দুতে বসে এখানে কেটে নাও। প্রথমে 5.5 সেমি আমরা কেটে নিয়েছি, তাই না? 5.5 সেমি আমরা কেটে নিয়েছি, এটা হচ্ছে পি
এটা কত হবে পি এস হবে এটা। আর এদিকের মানটা কিন্তু আর এস এর মানটা দেওয়া নেই, আর এস এর মানটা দেওয়া নেই, আর এস এর মানটা দেওয়া নেই, কিন্তু কর্ণের মান দেওয়া আছে। তাহলে কর্ণের মান কত দেওয়া আছে? দেখো কর্ণের মান বলা আছে কিউ এস কর্ণের মান দেওয়া আছে। তো কত আছে 7 সেমি। তাহলে কিউ এস কত আছে? কিউ এস 7 সেমি। 7 সেমি পেন্সিল কম্পাসে যে মাপ নিয়ে নাও, এখানে পি কিউ বিন্দুতে বসিয়ে দাও, কিউ বিন্দু কাটা বসে এই 7 সেমি এখানে কেটে দাও, 7 সেমি এখানে কাটো, 7 সেমি এখানে কাটো, তাহলে এখানে কত হয়ে যাবে? 7 সেমি হয়ে যাবে। অর্থাৎ তোমরা কী করবে, এই অর্থাৎ আইএস আর পি আর কিউ আর এস তোমরা যুক্ত করে দাও, হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কন করা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে কত 5.5 সেমি, এটা কত হলো 6 সেমি, এটা 4.5 সেমি। এবার তোমরা স্কেল দিয়ে সচরাচর এই এস, এটা এস বিন্দু, এস থেকে আর যুক্ত করে দাও, ঠিক আছে? অত্যন্ত সহজ ব্যাপারটা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন আছে 2 থেকে প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলেছে 7.2 সেমি, সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি বলেছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য কত হবে? 7.2 সেমি বলা হচ্ছে, আর তার এবং সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এটা তোমরা বারবার প্র্যাকটিস করছো, অবশ্যই তোমরা এটা পারবে। প্রথমে তোমরা চাঁদার সাহায্যে তোমরা 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নাও, চাঁদার সাহায্যে। কেমন? চাঁদার সাহায্যে তোমরা 100 ডিগ্রি কোণটা তোমরা অঙ্কন করে নেবে চাঁদার সাহায্যে। অঙ্কন করে নেওয়ার পর কী হচ্ছে, এই কোণটা তোমরা কেটে নাও, এটা হচ্ছে 100 ডিগ্রি কোণটা কেটে নাও, 100 ডিগ্রি কোণ। এবার সমান দুটি বাহুর ভূমিটা লেখো, বলা আছে 7.2 সেমি। তোমরা স্কেল দিয়ে 7.2 সেমি, 7.2 সেমি মাপের একটা সরলরেখাংশ কেটে নাও। এটা হচ্ছে 7.2 সেমি মাপের একটা সরলরেখাংশ। এবার নেক্সট পদক্ষেপ কী হবে তোমাদের? নেক্সট পদক্ষেপ হবে তোমরা স্কেল দিয়ে নিচে একটা দাগ টেনে নাও, মাঝ বরাবর দাগ টেনে নিয়েছো। এবার বলা আছে সমান দুটি বাহু হবে, এটা কিন্তু একটু ক্লোজ করবে, বাম দিকে একটু ছেড়ে রেখে ডান দিকে ঘেঁষে লিখবে, তাই না? তাহলে এদিকে কী হবে, এটা ধরো এখানে বলা আছে, এখানে বিন্দু দিলাম, এখানে এই পেন্সিল কম্পাস দিয়ে 7.2 সেমি মাপটা কেটে নিয়ে এখানে তোমরা বসিয়ে কেটে নাও 7.2 সেমি। আমরা এখানে হয়তো 7.2 সেমি পেলাম, এটা হচ্ছে হয়তো 7.2 সেমি হয়েছে। এবার 7.2 সেমি হবে, দুটি সমান দুটি বাহু হবে, সমান দুটি বাহু অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা এর সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত হচ্ছে 100 ডিগ্রি। আমরা প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নেব, এই মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে ঘিরে নেব, এরকম টেনে নেব। ধরো আমরা টেনে নিয়েছি, এইভাবে টেনে নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে, বুঝেছো? এই একই মাপ নিয়ে তোমরা এখানে ঘুরে দাও, এখানে একই মাপ দিয়ে ঘুরে দাও, বুঝতে পারছো? একই মাপ দিয়ে এই মাপ দিয়ে একই ব্যাস, এই বিন্দুকে কেন্দ্র করে একটা ব্যাস অঙ্কন করার চেষ্টা করো, বুঝেছো? আমরা হয়তো এইভাবে অঙ্কন করলাম, এই মাপটা একই মাপে এরকম নিলাম, বুঝেছো? এবার এখান থেকে কাঁটা বসিয়ে এই কাঁটা নিয়ে আবার এইটুকু মাপ পরিমাপ করো, 100 ডিগ্রি এইটুকু পরিমাপ করো, বুঝেছো? এইখানে কাঁটা বসিয়ে এখানে পেন্সিলের শীষ বসাও, এই দুটোর মাপ নাও, নিয়ে তোমরা কী করবে, এখানে বসাও, কাঁটাটা বসিয়ে এই দিকে কেটে নাও, দেখবে এই কোণটা হলো, এই কোণটা হলো 100 ডিগ্রি। এবার 100 ডিগ্রি হলে এবার তোমরা কি টেনে দাও, পুরোটা টেনে দাও। তাহলে 100 ডিগ্রি কোণটা তোমরা এভাবে টেনে দাও, বুঝেছো? টেনে দিলাম আমরা, এটা 100 ডিগ্রি কোণ। বলা হচ্ছে সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি পেলাম। তাহলে সমান দুটি বাহু মানে কি, এই বাহুটার মান যা হবে এই বাহুটার মানতে হবে, অর্থাৎ এই বাহুটার মানটা আমরা নিলাম, এখানে 7.2 সেমির মাপটা নিয়ে আমরা কী করলাম, এখানে কাটা বসিয়ে আমরা এদিকে কেটে নিলাম 7.2 সেমি, 7.2 সেমি এখানে কেটে নিলাম, বুঝেছো? কেটে নিলাম 7.2 সেমি। এবার তোমরা কী করবে, সে এই দুটি বাহু তোমরা যুক্ত করে দাও, বুঝেছো? এবার আমাদের জ্যামিতি অঙ্কন করা হয়ে গেছে। নামকরণ করে দেবো এ বি আর সি, এ বি সি হয়ে গেছে। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 3 থেকে প্রশ্ন, একটি সামান্তরিকে এ ল্যান্ড অঙ্কন করো যার এল এ 6.6 সেমি, এ এন 5.4 সেমি আর এল এ এন 45 ডিগ্রি কোণ। এটা অবশ্যই তোমরা অবশ্যই পারবে। কেমন বলছে, সামান্তরিক বলা আছে, সামান্তরিক আমি জানি কি, যে এক জোড়া বিপরীত বাহুগুলো সমান হয়, এক জোড়া বিপরীত বাহু সমান হয় সামান্তরিকের। তাহলে সামান্তরিকের চিত্র আমরা সর্বদা অঙ্কন করতে পারি প্রত্যেককে। এখানে বলা আছে এল এ এন বলা আছে, আমি যদি সেরকম আমরা রাফে করবো, একটু চেষ্টা করে নিই। তাহলে বলা আছে কী কী মান দেওয়া আছে, এল এ এন বলা আছে কত, এল এ মান দেওয়া আছে 6.6 সেমি, আর এ এন বলা হচ্ছে কত হবে 5.4 সেমি বলা আছে। এবার ল্যান বলা আছে 45 ডিগ্রি কোণ বলা আছে, 45 ডিগ্রি তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করতে পারো বা জ্যামিতি দিয়ে করতে পারো, চাঁদার সাহায্যে তোমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিতে পারবে, বুঝছো? মনে করো এটা 45 ডিগ্রি কোণ,
বুঝছো? এবার তোমরা কি করবে, তোমরা নিচে নিচে একটা রাফ করো, ফাঁকা জায়গাটা রাফ করে দেখে নাও LAND একটা সামান্তরিক অঙ্কন করবে। আমরা সামান্তরিক সচরাচর জানি কীভাবে সামান্তরিক অঙ্কন করতে হয়, এইভাবে সামান্তরিকটা হয়ে থাকে, ঠিক আছে? এইভাবে সামান্তরিকটা হয়ে থাকে। বলেছে একটা হবে নিশ্চয়ই, এটা হবে দৈর্ঘ্য ভাগটা, দৈর্ঘ্য এক জোড়া বিপরীত বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য হবে, আর এটা হচ্ছে প্রস্থ হবে। মনে করো এই দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বড়োটা নাও 6.6 নাও, তাহলে আমরা কি 6.6 মাপে একটা সরলরেখাংশ আমরা কেটে নিলাম, এখান থেকে এই পর্যন্ত আমরা কেটে নিলাম। অবশ্যই তোমরা আগে স্কেল দিয়ে তোমরা 6.6 বা 4.5.4 তোমরা টেনে নেবে, বুঝা গেছে? নেওয়ার পর এবার 6.6 সেমি মাপের তোমরা মাপটা নিয়ে এখানে কেটে নাও। 6.6 বুঝলাম, এখানে কেটে নিয়েছি, এটা 6.6 হলো, বুঝছে? এর বলা আছে এই বাহুটা বলা আছে কত হবে, ল্যান্ড, অর্থাৎ এখানে এই কোণটা কত বলা আছে, ল্যান্ড বলা আছে কত, এই কোণের মান হচ্ছে LAN, ল্যানের ডিগ্রি মান কত হবে 45 ডিগ্রি, LAN, বুঝছে? এবার LA, এটা যদি এ ধরি, এটা এটা LAN, এটা বলা আছে AN বলা আছে, দেখো এটা আছে এন বলা হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু এই ক্ষেত্রে LA ধরতে পারি, তাহলে LAN, দেখো এই কোণটা হবে 35 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি এটা ধরি, এটা এ হবে নিশ্চয়ই, তাই না? এটা এ হবে নিশ্চয়ই, তাহলে এটা যদি হলে এটা হবে এ, তাহলে এন বলা আছে, এন কোণটা নিশ্চয়ই এদিকটা হবে এন, এদিকটা এন হবে, LAN, বুঝেছে? তাহলে এই কোণটা সাপোজলি 45 ডিগ্রি অঙ্কন করবে, কত হবে 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি পর থেকে পেন্সিল কম্পাস আছে 90 ডিগ্রি অর্ধেক জানি 45 ডিগ্রি, আমরা হয়তো এভাবে কেটে নিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি নিলাম, 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা কি করব, এই বাহুটা আমরা টেনে দেবো, অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 35 ডিগ্রি, বুঝেছে? এই কোণটা হলো 35 ডিগ্রি। এবার বলা আছে AN বলা আছে, AN কত বলা আছে 5.4 বলা আছে। 5.4 মানটা নিয়ে আমরা এখানে এই বিন্দুতে বসে আমরা কেটে দেবো 5.4, আমরা মনে করলাম এখানে কেটে দিয়েছি, বুঝেছে? কেটে দেওয়ার পর এটা হচ্ছে 45 ডিগ্রি পেয়েছি আমরা, তাহলে LAN, এই বিন্দুটা হলো N হলো, বুঝেছে? এটা হলো N। এবার সামান্তরিক বলা আছে, এবার অত্যন্ত সহজভাবে আমরা বেরিয়ে যাব। LA এর পরিমাপটা নিয়ে এখানে বসে মাপ নিয়ে কত 6.6টা আবার পেন্সিল কম্পাস আছে মাপটা নিলাম, নিয়ে তোমরা এখানে কাটা বসো, এখানে N বিন্দুতে কাটা বসে এইদিকে কাটো, সহজ স্টেট অনুযায়ী এইভাবে কাটো, তাহলে নিশ্চয়ই এইদিকে হবে, এখানে আছে 6.6 নিশ্চয়ই এদিকে হবে। আবার এদিকে বলা আছে সামান্তরিকের বিপরীত বাহু, এই দুটি বাহু সমান, সুতরাং এর পরিমাপটা নেব, AN এর পরিমাপটা নেই, AN এর পরিমাপটা এখানে বসে আমরা এদিকে কেটে দিই, কথা হচ্ছে এদিকে কেটে দিলাম আমরা। এবার এই দুটো যুক্ত করলাম, আর আচ্ছা LAN, তারপর কি বলেছে LAN হলো, এরপর কি বলেছে ল্যান্ড বলেছে, ডি বলা হচ্ছে, এখানে কি বলেছে ডি বলেছে, এই বিন্দুটা আমরা ডি দিলাম, তাহলে ND যুক্ত করলাম, তারপরে LD যুক্ত করলাম, বুঝছে? এটা তোমাদের সামান্তরিক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বোঝাতে চেয়েছিলাম। চলো পরের প্রশ্ন, চলো 9 থেকে, চলো 9 থেকে কি বলা আছে, 9 থেকে বলা আছে 9 থেকে সপ্তম শ্রেণীর, এখানে তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে, আর এটা দিদিরও পারবে অবশ্যই তোমরা। এরপরে কি বলা আছে দেখো, 10 থেকে চলে এলাম আমরা, 10 থেকে সমাধান করো, বলা আছে হাফ ইন্টু x প্লাস 1 ইন্টু প্লাস 1/3 ইন্টু x প্লাস 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3। তাহলে চলো আমরা কি করব, তাহলে এক্ষেত্রে এই গণিতটা সমাধান করবো কি, যতগুলো হর আছে সবগুলো গুণ করে দাও, যতগুলো হর আছে সবগুলো গুণ করে দাও, লসাগু করো 2, 3, 4 এর লসাগু করো, লসাগু করার পর যা মান হবে প্রতিটি পদের সঙ্গে তোমরা গুণ করবে, 16 সঙ্গে শেষে গুণ করবে, বুঝে গেছে? তাহলে চলো এবার আমরা কি করব, এবার আমরা গণিতটা সমাধান করার চেষ্টা করি, কেমন? তাহলে এদিকে চলো, তাহলে কি বলা হয়েছে তোমাদের প্রশ্নটা রয়েছে, হাফ বলা আছে 1/2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1/3 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1/4 প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 16 বলা হচ্ছে। এবার আমরা কী করবো, সবগুলো হর আমরা লসাগু করবো, 2, 3, 4 এর লসাগু আমরা প্রথমে করে নিই, তাহলে 2, 3 আর 4 লসাগু করবো, তাহলে 2 একে 2, 3, 2 দুগুণে 4, 3 6, 6 3 12, লসাগু কত হচ্ছে 2, 3 কত 3, 2 একে 2 আর 2 দুগুণে 4 হচ্ছে, 3 দুগুণে 6, 6 3 12 হচ্ছে। 12টা প্রতিটি পদের সঙ্গে আমরা গুণ করবো, প্রতিটি পদের সঙ্গে 12 কী করবো গুণ করবো, তাহলে আমরা প্রথমে 12 যদি গুণ করি, 12 ইন্টু 1/2, তাহলে এক্স প্লাস 1, তাহলে প্লাস 12 ইন্টু তাহলে 1/3 ইন্টু এক্স প্লাস 2
প্লাস 12 ইন্টু 1/4 ইন্টু এক্স প্লাস 3 সমান 16। এটা ফেলে রাখি। তাহলে এবার আমরা কী করবো, এর সঙ্গে আমরা গুণ করে দিই, এর সঙ্গে আমরা গুণ করে দিই, কত হচ্ছে 12 হয়েছে। এবার আমরা কী করব, বা 2 6 12, 3 4 12, 4 3 12 হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 12 16 গুণ করো তোমরা। 12 16 গুণ করলে কত হবে, 12 16 গুণ করলে কত হবে, 192 হবে, 192। বা গুণ করো 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9, তাই না, 3x প্লাস 9। সংখ্যাগুলো সঠিক তুলেছি কিনা তোমরা একটু মিলিয়ে নেবে, কেমন, বেশ। ইকুয়ালস টু কত হচ্ছে 192। বা এক্স চলগুলো একদিকে লিখি আর ধ্রুব রাশিগুলো একদিকে লিখি। 6x 4x 3x অর্থাৎ 13x হচ্ছে, আর প্লাস 8 6 14, 8 6 14, আর 9 4 13 23, কত হচ্ছে 2 3 23 ইকুয়ালস টু 192। বা 13x ইকুয়ালস টু কত হবে 192 মাইনাস কত হবে 23। বা তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে 192 থেকে 23 বাদ দিই আমরা, 192 থেকে তাহলে 23 যদি বাদ দিই কত হচ্ছে 169, কত হবে 169 বাই কত হবে 13, তাহলে 13 13 13 কত হবে 169 13, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হলো, এক্স ইকুয়ালস টু 13। কেমন, চলো পরের প্রশ্ন কী বলা আছে। পরের প্রশ্ন বলা আছে, দেখো এখানে 3 এর দিকের প্রশ্ন, 2 এর দিকের প্রশ্ন দেখো, 5 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 7 ইকুয়ালস টু 5। চলো এই সমাধানটা আমরা করে ফেলি। তাহলে তোমাদের 2 নম্বর সমাধানটা কি বলা হচ্ছে, যে 5 ইন্টু বলা আছে 5 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 7 ইকুয়ালস টু 5 সমান, দেখো 5 দুগুণে 10 বা 5 দুগুণে 10 এক্স মাইনাস 5 3 15 15 মাইনাস 3 3 9 9x মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 7 3 21 প্লাস 21 ইকুয়ালস টু 5। বা এক্স চলগুলো লিখবো, 10x থেকে 9x বাদ দিলে কত হবে এক্স হবে, আর মাইনাস প্লাসে মাইনাস সংখ্যা ধরে মধ্যে বিয়োগফল 21 থেকে 15 বাদ দাও, 21 থেকে 15 বাদ দিলে কত হবে 21 থেকে 5 6 কত হবে প্লাস 6 ইকুয়ালস টু 5। বা এক্স ইকুয়ালস টু কত হবে 5 মাইনাস 6 ইকুয়ালস টু কত হবে -1, অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে -1। পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন বলা আছে 3 দিকের প্রশ্ন, 2t মাইনাস 3 ইকুয়ালস টু 3/10, 5t মাইনাস 2 আছে। তাহলে চলো এটা আমরা সমাধান করি এই প্রশ্নটা। তাহলে কি বলা আছে, তোমাদের প্রশ্ন যেহেতু রয়েছে 2t মাইনাস 3 ইকুয়ালস টু 3/10 ইন্টু 5t মাইনাস 2। বা এবার আমরা টি সম্পন্ন চলগুলো আমরা একদিকে লিখবো। তাহলে এইদিকে কি বলা আছে, এইদিকে বলা হচ্ছে, দেখো এখানে মানটা রয়েছে 2t মাইনাস 3 আছে, এখানে টোটাল হরগুলো কী হচ্ছে, টোটাল হরগুলো হচ্ছে 10 আছে, তাই না। 10টা যদি আমরা এদিকে নিয়ে আসি গুণ করি তাহলে কত হবে, তাহলে 3টা এদিকে পড়ে থাকছে। তাহলে এক্ষেত্রে হবে, এক্ষেত্রে আমরা লিখতে পারি না যে দুটো রাশি কিন্তু গুণ সম্পর্কে আছে, 10টা আমরা এদিকে লিখে নিয়ে আসতে পারি। আর 10 ইন্টু 2t মাইনাস 3 ইকুয়ালস টু 3 ইন্টু 5t মাইনাস 2 বুঝেছে। তাহলে বা 10 দিনে 20t মাইনাস 10 দিনে 30, তাহলে 30 হলো, এখানে 3 ব্র্যাকেটটা তোমরা এখানে দাও, ব্র্যাকেটটা এখানে দাও, 5 3 কত হচ্ছে 15 ইকুয়ালস টু 15t মাইনাস কত হবে, আর 3 দুগুণে 6 6। বা তাহলে 20t মাইনাস 15 প্লাস 15টি এদিকে এলে মাইনাস 15টি হবে ইকুয়ালস টু -6, আর -30 এদিকে হবে +30। বা এখানে 15 ছিল, 20 থেকে 15 বাদে কত আছে 5 হচ্ছে, 5t ইকুয়ালস টু কত হচ্ছে, আর 30 থেকে 6 বাদে কত হচ্ছে 24 হবে, কত হবে 24। বা t ইকুয়ালস টু কত হবে, তাহলে 24/5 সংখ্যা হচ্ছে 5 4 20 5 5 25 5 4 20 4 পূর্ণ 4 বাই কত হবে 5, 4 পূর্ণ বা 4/5, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নকে দেখি, বলেছে 11 থেকে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বলেছে, মান নির্ণয় করো, 10⁻³ ইন্টু 10⁴/2 5 ইন্টু 5 টু দি পাওয়ার কত হচ্ছে 4
সূচকের নিয়ম প্রয়োগ করতে হবে আমাদের, সূচকের নিয়ম। তাহলে আর এর পরটা হয়েছে সেই একই রকম মান নির্ণয় করতে হবে। চলো তাহলে আমাদের প্রশ্নের সমাধানটা চলে এলো। বলা আছে 10 বলা আছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু দেবো। এখানে 10কে কোন নিকটবর্তী সংখ্যা দ্বারা গুণফল হচ্ছে 5 দুনে 10, অর্থাৎ 5 ইন্টু 2 এর বর্গ কত হবে, পাওয়ার কত হবে 3 হবে, ইন্টু 5 ইন্টু 2 এর বর্গ কত পাওয়ার কত হবে 4 হবে, বাই 2 আছে 2 5 ইন্টু কত আছে 5 4 হচ্ছে সমান। এবার আমরা ব্যাকেট তুলে 5 এর কিউব ইন্টু 2 এর কিউব ইন্টু 5 এর 4 ইন্টু 2 এর 4, আর নিচে আছে 2 5 ইন্টু 5 4। 2 5 2 5 কোথায় আছে, 2 5 2 5 দেখতে পাচ্ছি আমরা এখানে আছে। 5 4 5 4 এখানে 5 4 5 4 কেটে দাও, আর 2 5 এখানে কত হবে 2 দুটো যদি হয় কত হচ্ছে 5, এই 3টা অবশ্যই উড়ে চলে যাবে, বাকি হচ্ছে 2টা কিন্তু এখানে কত হবে 2 বাদ দাও, এর 2 পরে থাকবে, কত হচ্ছে কেটে দাও, কত হচ্ছে নিচে হচ্ছে এখানে কত হবে 3 2 5 হচ্ছে, অর্থাৎ 5 কিউব হচ্ছে ইন্টু কত হবে 2 স্কোয়ার হচ্ছে, 2 স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কত হবে তাহলে এখানে এদিকে পাচ্ছি আমরা, তাহলে 5-এর কিউব হয় কত হবে, 5-এর কিউব হয় তোমাদের 125 হয়, 5 25 25 125, আর ইন্টু 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে কী হতে হবে 4 হবে, অর্থাৎ 5-এর 20 শূন্য হাতে 2 5 2 8 9 10 শূন্য হাতে 1 4 4 5 500, অ্যান্সার কত হলো তোমাদের 500 হলো। চলো পরের প্রশ্ন কি বলেছে, সূচক তারপরে মান নির্ণয় করতে বলা আছে সূচকের নিয়ম প্রয়োগ করে। তারপরে প্রশ্নটা রয়েছে তারপর প্রশ্ন রয়েছে 3 আছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই কত আছে 21 ইন্টু 112। তাহলে এক্ষেত্রে আমরা সূচকের নিয়ম করব, কীভাবে করব দেখো, 21কে ভাঙবো আমরা, 21কে ভাঙলে 7 3 21, 21কে যদি লসাগু করি কত হচ্ছে সমান 7 ইন্টু কত হচ্ছে 3 পাচ্ছে, আর 112কে যদি আমরা লসাগু করি কীভাবে 2 5 10 12 2 6 12 2 2 দুনে 4 2 8 16 2 14 দুগুণে 28 2 হচ্ছে 7, তাই না, দুটো করে 2 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, তাহলে 2টা পাচ্ছি, তো তাহলে 2 পাচ্ছি, সুতরাং আমরা কী পেলাম, তাহলে আমরা ভেঙে ফেলি, তাহলে কী পেলাম ইকুয়ালস টু, এখানে 3-এর পাওয়ার 1 হচ্ছে, পাওয়ার কিন্তু 1 উজ্জ্ব আছে, তাহলে আমরা 1টা বসিয়ে আরও সুবিধা হবে, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 4, আর এখানে 21কে যদি ভাঙি কত হবে, 21কে ভাঙলে কত হবে 7 পেয়েছি আর 3 পেয়েছি, 21কে ভাঙলে 7 3 পেয়েছে, তাহলে 7 পাওয়ার 1 ইন্টু 3 পাওয়ার 1 ইন্টু কত হচ্ছে, এটা যে ভেঙেছিলাম 112কে কত পেলাম 2-এর পাওয়ার কত পেলাম 2 আর 2-এর পাওয়ার মোট 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার অফ 4 ইন্টু কত হবে 7-এর পাওয়ার 1, তাহলে 7 1 পাচ্ছি একটা, সব কত হচ্ছে 7 স্কোয়ার পাচ্ছে ইন্টু 3 একটা পাচ্ছে ইন্টু 2 4, অর্থাৎ 1 3-এর পাওয়ার 3 একটা পাচ্ছে, এখানে 3 একটা ছিল 3 একটা পেলাম, 3 একটা ছিল ইন্টু 7 কটা ছিল 7 দুটো ছিল ইন্টু 2 4 দুটো 4টে ছিল 2 4টে ছিল। এবার দেখো 2 4 2 4 কেটে দেবো আমরা, তাহলে কত হলো, এবার 3 3 1 3 1 কেটে দেবো, আর 7 2 7 2 কেটে দেবো, কত সেগুলো ইকুয়ালস টু পেলাম আমরা কি ইকুয়ালস টু 1 পেলাম, কত পেলাম 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 1। পরের প্রশ্ন 12 থেকে চলো, যে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী। কোন ভেদে ত্রিভুজ হচ্ছে আমরা জানি, কোন ভেদে ত্রিভুজ হয় তোমাদের, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার হয়, কোন ভেদে ত্রিভুজ হয় আমরা জানি 3 প্রকার, 3 প্রকার ত্রিভুজ হয়, 3 প্রকার। একটা কি জানি, একটা সমকোণী ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজ হচ্ছে, তাহলে কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার, 1 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ, 2 সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর 3 স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 12 2টা -20 ইন্টু 11 প্লাস -35 ইন্টু 20 কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো গুণ, সাধারণত গুণের সময় গুণটা মূলত সাধারণভাবে করব, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে
তাহলে -20 ইন্টু 11, তাহলে প্লাস আছে -35 আর ইন্টু 20। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, তাহলে এক্ষেত্রে সমান দেব, আচ্ছা -20 ইন্টু 11, আর প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়, -35 ইন্টু 20। তাহলে দেখো দুটো করে গুণ আছে, দেখতে পাচ্ছি আমরা দুটো করে গুণ আছে। তাহলে 20-র সঙ্গে 11 গুণ, আর 35-এর সঙ্গে কত আছে, 20 গুণ, তাই না? 35 20 গুণ, তাহলে কত হবে, 35 দিনে 70, 11 দুগুণে 22, দুটো শূন্য, মাইনাস মাইনাস থাকছে, আর 35 দিনে 70, 700। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সংখ্যাদের মধ্যে কি যোগফল হবে, সংখ্যাদের মধ্যে যোগ হবে। তাহলে কত হচ্ছে, তাহলে মাইনাস হবে, কিন্তু অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস, সংখ্যা আর বড় সংখ্যাকে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই বসিয়ে দিতে পারি। তাহলে কত হবে, 7 2 7 8 9 আর 2 900, কত হবে, 920, মাইনাস কত হচ্ছে, -920, -920। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমাদের কত হলো, -920 হলো। তাহলে এর মান কত হলো, -920। পরের প্রশ্ন, মধ্য সমানুপাতি নির্ণয় করো। এখানে 1 2 3 আছে। তাহলে মধ্য সমানুপাতিটা স্টার আছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে 2/3 স্টার, আর কত আছে, আর 32/63। স্টারের মানটা মধ্য সমানুপাতিতে নির্ণয় করব। প্রথমে কী করবো আমরা, দেখো 2/3 is 2, এর মান নাই বের করতে হবে, ডবল is 2 মানে সমানুপাতি, আবার স্টার চিহ্ন দাও, is 2 কত হচ্ছে, 32 কত হবে, 63। এবার দেখো আমরা জানি চতুর্থ পদ, প্রথম পদ গুণিত চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দ্বিতীয় পদ তৃতীয় পদ সমান্তরাল রাশি, আমরা স্টারের মানের বদলে এক্স এর মান লিখতে পারি। এই স্টার আমরা এখানে লিখতে পারি যে স্টার ইকুয়ালস টু, আমরা ধরলাম কি এক্স ধরলাম। তাহলে বা কত হচ্ছে, 3/2, তাই না, 3/2 বাই কত হচ্ছে, বাই স্টার মার্ক ইকুয়ালস টু স্টার মার্ক বাই কত হবে, 32 কত হবে, 63। বা স্টার মার্কের বদলে এক্স ধরেছিলাম, আমরা এক্স লিখে দিলাম, এক্স 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 কত হয়, এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার হয় ইকুয়ালস টু কত হচ্ছে, এই দুটোকে আমরা গুণ করে দেবো। অর্থাৎ 33/2 ইন্টু 3/2 ইন্টু, এখানে 3/2 ছিল, কি মানটা দেখতে পাচ্ছি এখানে 2/7 ছিল, 3/2 না, 2/7 ছিল, 2/7 ছিল, মধ্যম সমানুপাতি 2/7 ছিল, 2/7 হচ্ছে এখানে 2/7, 3 হয়ে গেছে 2/7। তাহলে 2/7 যদি করি, 2/7 ইন্টু কত হচ্ছে, ইন্টু হচ্ছে আমাদের 32/63। তাহলে আমরা কি করবো এক্ষেত্রে, তাহলে গুণ করে দেবো আমরা, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 32 সঙ্গে 2 গুণ করে কত হচ্ছে, 64 হচ্ছে, আর 63 সঙ্গে 7 গুণ করে কত হচ্ছে, 7 3 21, 1 হাতে 2, 7 6 42, তাহলে 44, 7 3 21, 1 2, 7 6 42, 44 হচ্ছে। তাহলে বা এক্স ইকুয়ালস টু বর্গমূল 64 কত হচ্ছে, 441, সমান 64-র বর্গমূল কত হবে, আমরা জানি 64 বর্গমূল 28, 64 8, আর 441-এর বর্গমূল কত হয়, 441-এর বর্গমূল 21 হচ্ছে, 441-এর বর্গমূল 21 হচ্ছে। দেখো আমরা দেখে নিই 441-এর বর্গমূল 21 হচ্ছে কিনা, অর্থাৎ 2 দুগুণে 4 হচ্ছে, 2 হচ্ছে 2 দুগুণে 4 0 41 কত হচ্ছে, 2 ডবল করো 4 1 বসালে এখানে 1 বসাও, 41 একে 41 কত হলো, 21। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত বেরোলো, এক্স ইকুয়ালস টু 8/8 হচ্ছে 21। আচ্ছা চলো পরের প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন দেখো এখানে 4 প্রশ্ন, সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম কোণ ও ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে। আমরা জানি যে সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম কোণ কতগুলো হবে, ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি হবে, আর ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে। তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে, প্রথমে এই প্রশ্নের অ্যান্সারটা করতে হলে আমাদের প্রথমে কিন্তু পঞ্চভুজের ঘূর্ণন অক্ষ কতগুলো সেটা আমাদের বের করতে হবে। পঞ্চভুজের ঘূর্ণন অক্ষ কতগুলো হবে, ঘূর্ণন অক্ষ, তাহলে প্রতিসম অক্ষ কতগুলো হবে, তাহলে আমরা জানি পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম অক্ষ
পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য অক্ষ কতগুলো হবে? এক্ষেত্রে পঞ্চভুজ মানে কি পাঁচটি বাহু সমষ্টি ঘনবস্তু, কেমন? সেক্ষেত্রে হবে আমরা কিন্তু তার অক্ষ সংখ্যা বের করতে হলে আমাদের কর্ণ সংখ্যা বের করতে হবে। কর্ণ মানে কি? সেগুলো হচ্ছে প্রতিসম অক্ষ। তাহলে সুষম পঞ্চভুজ মানে কি? সবগুলো বাহু সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বের করব? অক্ষ সংখ্যা কি বের করতে হলে আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ n/n-3/2 এই সূত্র অনুযায়ী আমরা বের করবো। তাহলে পঞ্চভুজের বাহু কত হবে? 5টি, n = 5, অর্থাৎ 5 × 5 - 3 বাই কত হচ্ছে 2, কত হবে? 5 × 2 বাই কত হবে 2, কত হবে 10 বাই কত হচ্ছে 2, 2 5 কত হবে 10, 5। তাহলে 5 হলো = 5 হলো। 5টা কি? তাহলে প্রতিসম অক্ষ সমান কত হলো? 5টি। প্রতিসম অক্ষ 5টি হলে ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে? অতএব ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে? ঘূর্ণন প্রতিসম কোণ সমান 360 ডিগ্রি থেকে আমরা 360 ডিগ্রিকে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 7 35, 2 10, 5 2 10, কত হচ্ছে 72 ডিগ্রি। এরপর আছে মাত্রা কতগুলো হবে? আর অর্থাৎ মাত্রার সংখ্যা কত হবে? মাত্রা সমান কত হচ্ছে? আমরা 360 ডিগ্রিকে আমরা 72 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 72 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। 72 5-এ কিন্তু কত হবে? 72 5-এ 360, 5, কত হবে? 5টি। তো কত হলো অ্যান্সার? 5টি হবে। তাহলে ঘূর্ণন মাত্রা কত হলো? 5টি, বুঝেছে? আর ঘূর্ণন মাত্রা হলো 5, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলতে আর এখানে কোনো প্রশ্নই নেই দেখতে পাচ্ছে। তোমাদের 16 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আজকে সমাধান করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো, কেমন? কিন্তু আমি কিন্তু 9 দাগের প্রশ্নগুলো, সেই স্তম্ভগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা তোমাদেরকে পরীক্ষায় এই স্তম্ভগুলো আসবে, এখানে যে কোনো একটি স্তম্ভ তোমাদের করতে হবে, বুঝে গেছে? তো আমি তোমাদের আজকে এটা 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। আমি পরের ক্লাসে আমি তোমাদের জন্য 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।